হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ ভালো। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন পরে আসলে কথাবার্তা হইতেছে আপনাদের সাথে। সব কিছু মিলে বিভিন্ন সমস্যা, এই জন্যই আর কি আপনাদের সাথে আর কথাবার্তা হয় নাই। এখন আবার আসলাম কিছু লাইফ আপডেট দেওয়ার জন্য আপনাদের। আসলে পরিস্থিতি কখন কেমন হয়, আল্লাহ কার কপালে কি লিখে রাখে বলাই মুশকিল, বোঝাও মুশকিল। সবকিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ যেমন আছি। আসলে এখনো রিকভার প্রসেসের মধ্যেই আছি, ফিনান্সিয়াল, মেন্টাল, ফিজিক্যাল সব দিক দিয়েই। তো এর মাঝখানে আসলাম যে তাইলে আসি, কথাবার্তা বলি আপনাদের সাথে একটু সব কিছুই শেয়ার করি। বাইকটাও কিন্তু লাইফেরই একটা অংশ, তো বাইকটা নিয়েও কথাবার্তা বলবো। আরও অনেক কিছু আছে কথাবার্তা বলার জন্য আপনাদের সাথে। বাইকের আপডেট দিই আপনাদের আগে। এখন রিসেন্টলি শেষমেশ যে আমি ভিডিওটা করছিলাম, তো ওই ভিডিওতে অনেকে দেখছেন। তো ঘটনা হয়েছিল কি, আসলে বাইকের থ্রটল বডিটাতে প্রবলেম ছিল, এই কারণে আর কি আরপিএম ধরে রাখতে পারতেছিল না। স্টার্টিংয়ে প্রবলেম হইতেছিল, এই কারণে টিভিএস থেকে আর কি চেঞ্জ করে দেওয়া হয়েছে থ্রটল বডিটা টোটালি। থ্রটল বডিটা চেঞ্জ করার পর এখন আলহামদুলিল্লাহ সব কিছুই ওকে, কোনো সমস্যা নাই। বাইকে টোটালি স্মুথলি চলতেছে এখন পর্যন্ত। তেল ঢুকাইতেছি, চালাইতেছি টাইপের একটা অবস্থা, মোবিল ঋণ দিতেছি, এই আর কি ঘটনা। তো এখন যাইতেছি আর কি ঢাকার দিকে। তো ভাবলাম যে তাইলে একটু কথাবার্তা বলি আপনাদের সাথে, যেহেতু সুযোগ পেলাম অনেক দিন পর, একটু মন চাইলো যে একটা ভিডিও আপলোড দেই, কথাবার্তা বলি। বাইক নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই। বাইকে মেইনলি যেটা মানে বলতে চাইতেছি আমি, আপনার যে সমস্যাগুলো হয় ওয়ারেন্টিতেই চেঞ্জ হয়ে যায়। ওয়ারেন্টিতে চেঞ্জ হওয়ার পরে পার্টসগুলো লাগানোর পরে আর প্রবলেম করে না বাইকে, এই হলো গিয়া ঘটনা। তো এখন পর্যন্ত যা যা চেঞ্জ করছি ওয়ারেন্টিতে চেঞ্জ হয়েছে, এখন পর্যন্ত আর ওই পার্টসগুলোতে কোনো প্রবলেম পায় নাই। বাইক তো মোটামুটি ভালোই অনেক চালাইলাম, একটা রিভিউ করা দরকার। 10,000 কিলোমিটার তারও বেশি হয়ে গেছে এখন পর্যন্ত। তো একটা রিভিউ করলে কেমন হয়? 500 সাবস্ক্রাইবার হওয়ার পরেই ইনশাআল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি একটা ফুল রিভিউ ভিডিও দিব এই বাইকটা নিয়ে। এখন সত্যি কথা বলতে আমি তো আসলে ইউজার, তো ইউজার হিসাবে যদি আমি রিভিউ দিতে যাই, আধা ঘন্টা বক বক করলেও শেষ হবে না। যা যা ফিচার আছে, কেমনে কি, কোন জিনিস কীভাবে কাজ করে, মোট তিনটা নিয়ে কথাবার্তা বললেই প্রায় 5 থেকে 10 মিনিটের মতো কথাবার্তা বলা যাবে সব কিছু নিয়ে। কারণ মোডের সাথে ব্রেকিং, থ্রটল, মাইলেজ, সাউন্ড সব কিছুই অ্যাটাচ আছে। তো এই জিনিসটা নিয়ে কথাবার্তা বললেও প্রায় ভালোই অনেকক্ষণের ভিডিও করা যাবে। তো আমি চাইতেছি ওভারঅল একটা রিভিউ দেওয়ার জন্য, আপনাদের সাথে ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, কেমন এক্সপিরিয়েন্স পাইতেছি বাইকটা নিয়ে। সত্যি কথা বলতে বাইকটা অনেক আন্ডার রেটেড এই মুহূর্তে। কারণ 4বির যে কার্বোরেটর এডিশন, এক্স কানেক্ট যেগুলা, ওগুলা ভালোই চলছে তখন। একদম কিনতে গেলেই 2 লাখ টাকা বাজেট থাকলেই ফোরবি কার্বোরেটর এডিশন, তো 2 লাখ টাকা বাজেট থাকলেই। তো আমি আগে এক্স কানেক্ট এবিএসটা ইউজ করছি, 2,08,000 টাকা দাম পড়ছিল তখন যখন কিনছিলাম। আসলে ব্লগিংটা কিন্তু আমার কোনো প্রফেশন না, আমি প্যাশন থেকে আসলে জিনিসটা করতেছি। সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতির এই মুহূর্তে অবস্থা ছিল আমার জন্য একটু টাফ হয়ে গেছিলো একটা ভিডিও করা। আসলে আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলতে ইচ্ছা করতেছে, বাইক রিলেটেডই। ইঞ্জিন রিলেবিলিটি, আসলে কথাটা জাপানিজ বাইকগুলোর সাথে চলেই আসছে। জাপানিজ বাইক কিনলেই ইঞ্জিন রিলেবল হবে, জিনিসটা আসলে মানে আমার কাছে আসলে আমার যুক্তিতে জিনিসটা ওইরকম না। যেমন আমাদের 4বি ইন্ডিয়ান বাইক, তো বাংলাদেশে অন্যান্য জাপানিজ যে বাইকগুলো অরিজিনালি তো ওগুলা জাপানিজ, বাট এগুলো টোটালি সব কিছু ম্যানুফ্যাকচার হয় ইন্ডিয়াতেই। তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে, জাপানের তো আর কিছু রইল না, শুধুমাত্র অরিজিনটা বাদে। এই হইল গিয়া ঘটনা। আর ইঞ্জিন রিলায়েবিলিটির কথাবার্তা যদি বলি, ওই বাইকগুলাতে একটা সার্টেন অ্যামাউন্ট শুধুমাত্র আরপিএম হিট করা যায়, তারপরে আরপিএম হিট করা যায় না, প্লাস তেমন একটা রেডি পিক আপ থাকে না। অরিজিনালি আসলে 4বি যারা চালায় তারা কেনার পর থেকেই ব্রেকিং পিরিয়ডটা শেষ করে, বা অনেকে আছে ব্রেকিং পিরিয়ডও মেনটেন করে না, তো ওইভাবেই চালাইতে থাকে। তো যেহেতু আসলে বাইকটার নাম খাড়াটা নিম্নি আসে নাই, ওই হিসাবে যদি বিবেচনা করি, তো বাইকটা অল টাইম হাই আরপিএম এর রেভ হইতেছে। তো হাই আরপিএম এ অল টাইম রেভ হওয়ার পরেও আসলে ইঞ্জিন রিবিল্ড
অনেক কিলোমিটার পর, প্রায় 50, 60, 70 হাজার কিলোমিটার পর ইঞ্জিন রিভিল করা লাগে আর কি। তো আমার আগের বাইকটা এখন পর্যন্ত প্রায় 52 হাজার কিলোমিটার চলছে, ক্লাচ প্লেটও হাত দেওয়া লাগে নাই, কম্প্রেসরও এখনও অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলে আসলে ইঞ্জিন রিলায়েবিলিটির কথাটাও যদি হিসাব কিতাব করি, তো 4V মানুষজন যেভাবে চালায়, অল টাইম টানের উপর থাকে, সবসময় হাই আরপিএমে থাকে, তো এইভাবে কিন্তু কোনো জাপানিজ বাইক চালানো যায় না, আর মানুষ ওইভাবে চালায়ও না। জাপানিজ বাইক বলবো না ইন্ডিয়ান বাইক বলবো, আসলে এটা বলার মানে এই বিষয়টা ড্রপ করি টোটালি, কারণ জিনিসটা টোটালি একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়, এসব কন্ট্রোভার্সির মধ্যে না যাই আমি। তো জিনিসটা আসলে এইরকম। তো 4Vর ইঞ্জিন রিলেবিলিটি আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া অন্যান্য বাইক যেগুলো আছে বাংলাদেশে, পেইন্ট কোয়ালিটি, প্লাস্টিক কোয়ালিটি সব কিছুই ওয়ান অফ দ্য বেস্ট বলা যাইতে পারে বাংলাদেশে এখন পর্যন্ত যে বাইকগুলো আছে। এটা টোটালি আমার মতামত, এটা আপনাদের মতামত ভিন্ন থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক বিষয়। এক একজনের চাহিদা, এক একজনের ইচ্ছা, এক একজনের পছন্দ এক এক রকম, এটা নিয়ে তো আসলে আমার কিছু বলার নাই। ইঞ্জিন রিলেবিলিটির বিষয়টা আসলে আমার কাছে এরকমই মনে হয়। আর দ্বিতীয়ত আসলে 4V কিনার মূল উদ্দেশ্যটা ছিল আসলে ভ্যালু ফর মানি। কোনো জিনিসই তো বাংলাদেশে ভ্যালু ফর মানি বলা যায় না, তারপরও আসলে যে প্রাইস রেঞ্জ ছিল ওইটাতে যে যে ফিচারগুলো আসতেছে সব কিছুতেই বাইকটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে, এই কারণে আসলে বাইকটা নেওয়া। প্লাস আমি আগেও 4V ইউজ করছি, ভালো খারাপ কন্ট্রোলিং সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগে। এখন ভাই কন্ট্রোলিং এর কথাটা বলছি কারণ একটা বাইক কখনো তো আর নিজে নিজে যায় এই গাড়িটার পিছে লাগাই দিতেছে না। বাইক আমি যেভাবে চালাইতেছি ওইভাবেই চলতেছে, আমি যে ব্রেক ধরবো ওইভাবেই ব্রেক হবে। হ্যাঁ, এখানে কথা আছে, এখন আপনি একটা বাইক হুটহাট কিনে বাইকটার সাথে যদি পরিচয়ই না হন, নিয়ে হুট করেই টানাটানি শুরু করেন, ধুপধাপ ব্রেক করেন, এখন আপনি যেখানে জানেন না যে বাইকটা কোথা থেকে ব্রেক করলে কোথায় এসে থামবে, এইসব জিনিস আসলে একটু পরিচয় হয় না লাগে প্রথমে একটা বাইক চালানোর বা কেনার পর কিছু মাস চালানো, একটু নোটিস করে চালানো জিনিসটা, তারপর আপনি যেভাবে চালান মাসেল মেমোরিতেই সেট হয়ে যাবে যে এইখানে ব্রেক করা লাগবে, ওইখানে থামবে, বা এইখানে এইভাবে টান দিলে আমি এইটা ওভারটেক করতে পারবো। তো সব কিছু বিষয়ে আসলে বাইকের কোনো দোষ না, বাইক দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন যদি আপনি প্রপার কন্ট্রোল করতে পারেন। এখন প্রপার কন্ট্রোল না করতে পারলে ভাই আপনার R15 নিয়েও অ্যাক্সিডেন্ট করবেন। কারণ R15-এর কথাটা বললাম কারণ বাইকটা সিরিয়াস লেভেলের কন্ট্রোল, প্লাস হইলো গিয়া কোনো প্যারা না, শিখার জন্য মানে কোনো প্যারা নাই R15টার মধ্যে। আপনি ধরলেই জিনিসটা আসলে আপনার যতটুকু কনফিডেন্স দিবে, ওই কনফিডেন্স নিয়ে মানুষজন যেভাবে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট করে, আসলে কি বলবো। তো যাক, কথাবার্তা অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, অনেকদিন পরে একটা ভিডিও করতেছি, কথাবার্তা বলেও ভালো লাগতেছে আপনাদের সাথে, আসলে অনেক দিন পর কানেক্ট হইলাম। ইনশাল্লাহ আবারও ভিডিও দিব, আগের এই কয়দিনের মতো মিস করব না, মাঝে মধ্যে ভিডিও দিব। অনেক বড় একটা সমস্যার ভিতর দিয়ে যাইতেছি, এই কারণে আসলে এই অবস্থা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার ইনশাল্লাহ অন্য কোনো এক ভিডিওতে।